আমরা জানি না বাঙালিরা কেন আমরা রেস্টুরেন্টে গিয়ে ইংলিশে অর্ডার দিই, এটা আমি বলতে পারবো না, কিন্তু বা রেখে গেলেও বাঙালি ইংলিশ বলে। আদারওয়াইজ কিন্তু মানুষ সাধারণত ধরো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, অপারেশনস ম্যানেজমেন্ট আছে। এই চারটে মেজর অঙ্ক পরীক্ষা হয়ে গেছে, পরের দিন ইংলিশ পরীক্ষা। ইংলিশটা না পড়ে আমি অঙ্কের কোশ্চেন পেপার নিয়ে হয়তো দেখছি আমি কত নম্বর পাবো। এই জায়গাটা থেকে কাটানোর উপায় হচ্ছে শেয়ার করো। যেহেতু এখন বেশিরভাগ স্টুডেন্টই ইংলিশ মিডিয়াম মুখী, সেজন্য ধরেই নেওয়া হচ্ছে যে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ওরা বলতে পারবে। তো আমাদেরকেও যারা আমরা ধরো ডিপ্রেশনের মহৌষধি হচ্ছে শেয়ার করা। তোমার যখনই মনে হচ্ছে কোথাও যে তোমার মন খারাপ বা এই যে আমি সাপ্লিটা পেলাম আমার নমস্কার, ইতিকথার আসর চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেল যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন পেশার ওপর কাজ করছে, বর্তমানে আমাদের কাছে বহু স্টুডেন্ট এসে বলেছে যে দাদা আমাদের কলেজ নিয়ে কিছু বলো। যেহেতু সেমিস্টার সিস্টেম সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তো অনেকের ক্ষেত্রে অনেকের নানা সমস্যা হচ্ছে, অনেকে সাপ্লি খাচ্ছে, সেটা কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না। সেটা শুধু ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছি না, আমি সর্বস্তরে বলছি। আজকে আমার যিনি স্পেশাল গেস্ট তিনি হচ্ছেন কলেজের অধ্যাপিকা ডক্টর অমৃতা চ্যাটার্জি ভট্টাচার্য। দিদি, আমার প্রথমেই যে প্রশ্নটা সেটা হচ্ছে, তোমার যেহেতু ম্যানেজমেন্টের ওপর তোমার সব কিছু, তোমার পিএইচডি, আগে তুমি বলো যে তোমার ম্যানেজমেন্ট কত রকমের ম্যানেজমেন্ট হতে পারে? আচ্ছা, দেখো সেইভাবে বলতে গেলে ম্যানেজমেন্ট তো সর্বস্তরে সবসময় থাকে। আমাদের প্রাত্যহিক জীবনেও প্রতিদিন আমরা কিছু না কিছু ম্যানেজ করি। তো আমরা হয়তো থিওরিটিক্যালি সেভাবে ভাবি না, কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু জীবনের প্রতিটা স্তরে থাকে। এবার যদি একাডেমিক্যালি বলি, মানে পড়াশোনার ক্ষেত্রে বলি, তাহলে আমরা প্রথম যে কেউ যদি মাস্টার ডিগ্রি করতে ভর্তি হয় বা বিবিএ করতেও ভর্তি হয়, তাহলে প্রথমে সে বেসিক ম্যানেজমেন্টের কিছু জিনিস পড়াশোনা করে। তার মধ্যে ধরো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, অপারেশনস ম্যানেজমেন্ট আছে। এই চারটে মেজর স্পেশালাইজেশন হয়, যেটা প্রথম সেমিস্টার বা প্রথম বছরে স্টুডেন্টরা পড়াশোনা করে। তারপর দ্বিতীয় বছরে গিয়ে তারা তোমার এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে, আচ্ছা আরেকটাও বিষয় আছে যেমন আইটিতেও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করা যায়। তো এই বিষয়গুলোর মধ্যে যে কোনো স্পেশালাইজেশন স্টুডেন্ট নিতে পারে। তো সেইটা সে দ্বিতীয় বছর গিয়ে পড়ে এমবিএ এর ক্ষেত্রে। আর বিবিএ এর ক্ষেত্রে সে লাস্ট যে থার্ড ইয়ার অ্যাকর্ডিং টু সিবিসিএস প্যাটার্ন, সিবিসিএস এ যেহেতু 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল, তো তখন সে থার্ড ইয়ারে গিয়ে একটা স্পেশালাইজেশন করতো। কিন্তু এখন বিষয়টা ঠিক ওরকম নেই, যেহেতু এনইপি ইন্ট্রোডিউসড হয়েছে আমাদের রাজ্যে বিশেষ করে, তো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এখন খানিকটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। যারা ম্যানেজমেন্ট পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ম্যানেজমেন্টের ওপর চাকরি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে একটু স্কোপ বেশি আছে? স্কোপ সবসময় বেশি হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। কারণ অ্যাকচুয়ালি যেটা দেখা যায় বাস্তবে, সেটা হচ্ছে যে তোমার খুব টপ যে ম্যানেজমেন্ট কলেজগুলো, যেমন ধরো আইআইএম বা তোমার ধরো বাকি যে খুব ভালো আরও কিছু প্রাইভেট কলেজেস আছে, এইগুলো থেকে যদি কেউ পড়াশোনা করে, সেক্ষেত্রে সে প্রপার মার্কেটিংয়ের চাকরিটা পায়, মানে যেটা হচ্ছে স্ট্র্যাটেজি মেকিং। আদারওয়াইজ যেগুলো এমনি নর্মাল মোটামুটি ভালো যে কলেজগুলো, সেগুলো থেকে পড়লে কিন্তু খুব সহজেই স্টুডেন্টরা, যদি কমিউনিকেশন স্কিলটা ভালো হয়, তাহলে খুব সহজেই তারা সেলসের চাকরিটা পায়। এবার সেলসের চাকরির ক্ষেত্রে কি হয়, কেউ যদি পরিশ্রমী হয় এবং তার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়, তার যদি প্রপার গ্রুমিং হয়, সে কিন্তু খুব তাড়াতাড়ি একটা জায়গায় নিজের পায়ে দাঁড়ানো বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গায় তারা কিন্তু খুব সহজে পৌঁছে যেতে পারে। তাই সেলসের চাকরি বা মার্কেটিংয়ের আন্ডারে সেলসের চাকরির স্কোপ বরাবরই বেশি ছিল। এবং এটা আমরা সবাই জানি যে ইন্ডিয়ান মার্কেট হচ্ছে একটা ভাস্ট মার্কেট। যত দিন যাচ্ছে আমাদের পপুলেশন আরও বাড়ছে এবং আমরা মার্কেট ইকোনমির দিক থেকে কিন্তু আরও উঠে আসছি, আমাদের দেশ ডেভেলপ করছে। তো সেই ক্ষেত্রে এই চাকরির স্কোপ কখনো কমবে না।
বিগত দিনেও এই চাকরির স্কোপ বেশি ছিল, আগামী দিনেও এই চাকরির স্কোপ বাড়বে। সেলসের চাকরি বললে, সেলসের চাকরি অনেক রকমের আছে। তুমি যে ম্যানেজমেন্টে যে সেলসের চাকরি বলছো, সেক্ষেত্রে প্রেশার বললে প্রেশারটা কীরকম থাকতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বলা যেতে পারে, একটা হচ্ছে সেলসের ক্ষেত্রে আমরা সবাই জানি যে আর কিছু না জানি, আমরা জানি টার্গেট হচ্ছে একটা হিউজ প্রেশার। এই ক্ষেত্রে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যেমন ধরো আমি যদি বলি ইন্ডাস্ট্রি স্পেসিফিক যদি বলি, ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু এই প্রেশারটা অনেক বেশি। আর অন দ্য আদার হ্যান্ড তুমি যদি দেখো যে কনজিউমার গুডসের ক্ষেত্রে, মানে ধরো তোমার সাবান, তেল, পেস্ট, বিস্কুট, এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয়, এগুলো আমাদের লাগবেই। মোবাইল ফোন, এখন আমাদের মোবাইল ফোন আমরা প্রতি 2-3 বছরে প্রায় সবাই বদলাতে থাকি। তাই যে মোবাইল ফোনের সেলসে আছে তাকে খুব বেশি পুশ সেল করতে কিন্তু হয় না, কারণ সব সেগমেন্টের মোবাইলেরই খরিদ্দার আমাদের দেশে আছে। আর হচ্ছে তোমার ধরো যদি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখা যায়, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম কর্পোরেট যে হাউসেসগুলো তারা ইন্স্যুরেন্স এমপ্লয়ীদের জন্য প্রোভাইড করছে। তো ব্যক্তিগত ক্ষেত্রে যদি কোনো ছেলে বা মেয়ে সেলসে ঢোকে, যে মানে পার্সোনাল সেলিংয়ে ইন্স্যুরেন্স বিক্রি করবে, সেটা একটু কঠিন হয়ে যায়। এবং সেক্ষেত্রে টার্গেটের প্রেশারটাও অনেক সময়ই দেখা যায় আমাদের কিছু স্টুডেন্ট হয়তো তবে যেমন আমি দেখেছি ভালো ছেলেমেয়েরা যারা একটু ওই যে বারবার বলছি মার্কেটিংয়ের ক্ষেত্রে তোমার কমিউনিকেশন স্কিলটা একটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। ভালো ছেলেমেয়েরা, মানে আমার কিছু স্টুডেন্ট আছে যারা অডি মার্সিডিজেরও সেলসে আছে এবং তারা যথেষ্ট এস্টাবলিশড অলরেডি। আবার কিছু ছিল যারা হয়তো তোমার ইন্স্যুরেন্সে ঢুকেছিল, তারা পরবর্তীকালে বেশিরভাগই কিন্তু চাকরি ছেড়ে অন্য সেক্টরে মুভ করে গেছে, কারণ এতটা প্রেশার নেওয়ার ক্ষমতা বোধহয় সবার থাকে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল এটা বললে খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনা যখন চলছে তার এই বেসটার ওপর, কমিউনিকেশন স্কিলের ওপর কি খুব জোর দেওয়া হয়? দেখো, পড়াশোনা চলার সময় হ্যাঁ কারিকুলামে কমিউনিকেশন থাকে, এখনের কারিকুলামে থাকে, কিন্তু আমার মনে হয় যে কমিউনিকেশন একটা এমন জিনিস যেটা কারিকুলাম ফলো করে হয় না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, দেখো আমি পিওর বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, কিন্তু তারপরেও আমার স্পোকেন ইংলিশ ঝরঝর, এটা এখন বলার বিষয় না, কিন্তু সেটা আমাকে আয়ত্ত করতে হয়েছে, যারা পরিশ্রম হয়েছে এটা করতে। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মিডিয়াম থেকে উঠছে, এই কমিউনিকেশন স্কিল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যারা কাজ করতে চায়, করতে হবে, কিছু করার নেই, তাদের জন্য একটা বেসিক টিপ দাও যে তারা কিভাবে তাদের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপমেন্ট করবে। আচ্ছা, সবার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখনকার পরিস্থিতিতে তুমি ইংলিশ বলতে না পারলে তোমাকে কিন্তু কেউ নেবে না, কিন্তু তুমি যদি বলতে পারো তার জন্য তুমি 1 মার্কসও এক্সট্রা পাবে না, কারণ ধরেই না, যেহেতু এখন বেশিরভাগ স্টুডেন্টই ইংলিশ মিডিয়াম মুখী, সেজন্য ধরেই নেওয়া হচ্ছে যে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ওরা বলতে পারবে। তো আমাদেরকেও, যারা আমরা ধরো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এখনও যারা পড়ছে, তাদেরকে আমি দুটো জিনিস বলবো, যে ফার্স্টে যেটা হয় গানের ক্ষেত্রেও বলে, আগে কানসেন পরে তানসেন। ইংলিশ মুভিজ দেখো, যেখানে তোমার কান সেট হবে, তুমি ওদের ওই অ্যাকসেন্টটা বুঝতে শিখবে। তার সাথে হালকা ফুলকা ইংরেজি বই পড়ো, যেমন বলবো যে যেমন চেতন ভগতের বই ইন্টারেস্টিংও লাগবে, আবার তার সাথে হচ্ছে কি ইংলিশটা এতই সিম্পল যে আমাদের পক্ষে সেটা এখন যদি হঠাৎ করে কেউ শুরু করার জন্যই একদম আগাথা ক্রিস্টি বা শেক্সপিয়ার দিয়ে শুরু করে, সেটা একেবারেই ঠিক নয়। সিম্পল কোনো লেখা, যেমন রাস্কিন বন্ড পড়তে পারে, চেতন ভগত পড়তে পারে, এগুলো পড়ে পড়ে শুরু করা, এবং তার সাথে ইংলিশ মুভি দেখা, এবং কিছু কিছু ফ্রেজ যেমন তারা কি এই ক্ষেত্রে কি ব্যবহার করছে সেটা ছোট ছোট করে নোট ডাউন করতে পারে। এই করতে করতে এক সময় তার সে কোন, যেমন হাঁচি দিলে সরি বলতে নেই, হাঁচলে পরে এক্সকিউজ মি বলতে হয়, এটা যদি সে দেখতে থাকে এক সময় পরে কিন্তু তার এরকম অনেক কিছু আয়ত্তে এসে যাবে এবং সে কাজ চালানোর মতন ইংলিশটা শিখে যাবে। আর আমাদের কাজ চালানোর মতোই দরকার, কারণ বেশিরভাগ যখন কাস্টমার আসে বা তাদের ডিমান্ডগুলো জানায়, তখন কিন্তু তারা, হ্যাঁ আমরা জানি না বাঙালিরা কেন আমরা রেস্টুরেন্টে গিয়ে ইংলিশে অর্ডার দিই, এটা আমি বলতে পারবো না, কিন্তু দাঁড়িয়ে গেলেও বাঙালি ইংলিশ বলে। আদারওয়াইজ কিন্তু মানুষ সাধারণত বাংলাতেই কথা বলে, তাই কাজ চালানোর মতন ইংলিশটা হয়ে যায় ওই পদ্ধতিতে। এবার আসি, এই ম্যানেজমেন্ট লাইনে আসতে গেলে
সায়েন্স নিয়ে পড়তে হয়, না কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যেতে হয়, না আর্টস নিয়ে যেতে হয়, এটা যদি একটু বলে দাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যে কোনো স্ট্রিম থেকে আসা যায়, কারণ এটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, সেই কারণে কোনো ডিসিপ্লিন স্পেসিফিক ব্যাপার নেই। যে বাংলা পড়ছে সেও ম্যানেজমেন্ট পড়তে পারে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় আছে, ম্যানেজমেন্টে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো মোস্টলি কমার্স, ম্যাথামেটিক্স আর ইকোনমিক্স রিলেটেড। তো কারোর যদি ধরো এইচএসে ম্যাথস ইকোনমিক্স থাকে বা কমার্স থাকে, তাহলে তারা একটু এক্সট্রা সুবিধা পাবে। তবে আবার বলছি যে কেউ যদি পরিশ্রম করে সে আয়ত্তে করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন শুধু ম্যানেজমেন্ট বলে নয়, বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রেও ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সকে তাদের সাবজেক্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা তোমার কি মনে হয়, কেন ঢোকাচ্ছে? আচ্ছা দেখো, একটা জিনিস হচ্ছে যে কি বিষয় খানিকটা অনেক সময় অনেক কিছুই থাকে যেগুলো ট্রেন্ডে চলে। ঠিক আছে, ধরো এনইপির কথা যদি বলি, আজকে যেই স্টুডেন্টটা বাংলা পড়ছে তার জীবনে ইকোনমিক স্ট্যাটিস্টিক্সের ভূমিকা, বা যে ইংলিশ পড়ছে তার জীবনে ইকোনমিক স্ট্যাটিস্টিক্সের ভূমিকা আমার জানা নেই। ঠিক আছে, কেউ তো সাহিত্য রচনা করবে, কেউ তো শিল্পী হবে, মানে সবাইকেই যে ডেটা ক্রাঞ্চিং করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তবু এখন যেহেতু ধরে নেওয়া হয় যে এটা একটা বেসিক স্কিলের মধ্যে পড়ে, যে তুমি কিছুটা জানবে অর্থনীতির ব্যাপারে, তুমি কিছুটা ডেটা সায়েন্স জানবে, তাই হয়তো বেসিক নলেজ দেওয়ার জন্য এটা করা হয়। যেমন আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে, মাধ্যমিক পর্যায়ে ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সবই পড়ানো হয়, পরে আলাদা হয়ে যায়। এটা স্পেশালাইজেশনের ক্ষেত্রে থাকবে না পরবর্তীকালে, কিন্তু শুরুতে এগুলো পড়তে হচ্ছে ছেলে মেয়েদের। এখন বেশিরভাগ ছেলেই কলেজে ভর্তি হয়েছে, চলছে, প্রসেসিং চলছে। কলেজে তো যারা অনার্স নিচ্ছে তাদের 4 বছর, যারা পাশে পড়ছে তারা 3 বছর। আগে ছিল সিবিসিএস, সেখানে কোনো বাধ্যবাধকতা, 3 বছরই সব শেষ। এই যে 4 বছর, 1 বছর এক্সট্রা বেড়ে গেল এবং তাদের 3 বছরটা 3 বছরই রইল। 6 মাস পরে পরে একটা করে পরীক্ষা, যেটা আমরা বলি সেমিস্টার। এই সেমিস্টার কতখানি ভালো দিক আর কতখানি খারাপ দিক? আচ্ছা, সেমিস্টার সিস্টেম তো ধরো অনেক দিন ধরেই পুরনো হয়ে গেছে। সিবিসিএস ওই সময় থেকেই সেমিস্টার চলছে। তো সেমিস্টার আমার বক্তব্য হচ্ছে ভালো, স্টুডেন্টের বোঝা কম হয়, কিন্তু নির্ভর করে যে সিলেবাসটা কিভাবে তৈরি করা হয়েছে। যদি এরকম হয় যে একটা গোটা বিষয়কে 6 মাসের মধ্যে গিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে কিন্তু এটা ঠিক হয়। কিছু চ্যাপ্টার্স যেগুলো ধরো বেসিক, বা কিছু চ্যাপ্টার পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলে, ধরো তোমার 6টা চ্যাপ্টার পড়লে মোটামুটি তুমি একটা বিষয় জানছো, সেক্ষেত্রে 3টে চ্যাপ্টার থাকুক এক সেমিস্টারে, 3টে চ্যাপ্টার থাকুক অন্য সেমিস্টারে, তাহলে এটা নেওয়া সম্ভব স্টুডেন্টের পক্ষে। কিন্তু যদি 6টা চ্যাপ্টারকে 6 মাসে পড়ানোর কথা ভাবা হয়, তাহলে কিন্তু সেটা স্টুডেন্ট টিচার উভয়ের জন্যই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং এতে ভালোভাবে, মানে পরীক্ষা দেওয়ার পড়াশোনাটা হয়তো হয়ে যায়, কিন্তু শিক্ষাটা ভালোভাবে হয় না আর কি। এইখানে আমার বেশি একটাই প্রশ্ন, এই যে 6টা মাস বলা হচ্ছে, আমি যদি ধরে নিই যে এরপর থেকে যে 6টা মাস, কিন্তু দুর্গাপুজোর একটা লম্বা ছুটি থাকছে, আবার গরমকালের একটা লম্বা ছুটি থাকছে, সেক্ষেত্রে সেমিস্টার তো কোনোভাবেই আমরা যে 6টা মাস যে পড়াশোনার ক্ষেত্রে পাই সেটা তো পাচ্ছি না, সেটা কোনোভাবে গিয়ে 3 মাসে গিয়ে ঠেকছে। সেটা কতখানি ক্ষতি করছে? ছাত্রছাত্রীরা অনেকে সিলেবাসই কমপ্লিট করতে পারছে না। সেটা কি, মানে একজন যে কলেজে ভর্তি হচ্ছে সে তাহলে কিভাবে পড়াশোনাটা করবে? হ্যাঁ দেখো, এটা একটা রিয়েল টাইম চ্যালেঞ্জ তুমি বলতে পারো। এই চ্যালেঞ্জটা আমরাও সবসময় নিত্যদিন ফেস করছি। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু পড়াই, ক্লাসে গিয়ে লেকচার দেওয়াটাই আমাদের কাজ, আমরা হয়তো সিলেবাস শেষ করে দিই সময়ের মধ্যে, কিন্তু আমি যদি টেবিলের ওপারে গিয়ে বসি, বেঞ্চে গিয়ে বসি, তাহলে তাদের পক্ষে কিন্তু এটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে সাজেস্টিভ রিডিং হয়ে যায়, মানে এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো পড়ে যাব, বা এই জিনিসগুলোকেই, ওই যে বললাম যে খুব ভালোভাবে যে পড়াশোনাটা, যেটা আমাদের সময় ধরো হতো যে আমি 2+1 মডেলে পরীক্ষা দিয়েছি, পরবর্তীকালে 1+1 ছিল, 3টে বছর 1 বছর করে করেছিল। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু পড়াশোনার গভীরে ঢোকা যায়। এক্ষেত্রে পড়াশোনার গভীরে ঢোকার কোনো স্কোপ নেই। আর একটা জিনিস হচ্ছে, তাও বলছি যে যা দেবে সেটাকেই তো মানিয়ে চলতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ার অভ্যাসটা রাখতে হবে।
আর যে ধরনের প্রশ্ন আসে বা যে ধরনের পড়াশোনার মান এখন, তাতে প্রতিদিন 2 ঘন্টা করে যদি একটা রুটিন করে নেয় যে আজকে আমি ধরো কোর সাবজেক্ট 2টো থাকছে, আর বাকি এমডিসি থাকছে, ব্যাক থাকছে, এইসিসি থাকছে, এসিসি থাকছে, এগুলো হচ্ছে সব তোমার বিভিন্ন ক্যাটেগরির সাবজেক্ট। তো আমি বলবো যে কোর 2টো পেপার প্রতিদিন অল্টারনেটিভ ডেজে পড়ো, এমডিসি 2 দিন পড়ো, তার সাথে এমডিসি 2 দিন পড়ো, তার সাথে ব্যাক 2 দিন পড়ো। এবার ব্যাকে ধরো যোগা ওয়েলনেস থাকছে, এবার সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাকে যোগব্যায়াম প্র্যাকটিস করতে হবে, দ্বিতীয় কোনো অপশন আমার তো জানা নেই। তো এইভাবে হতে পারে, কিন্তু প্রতিদিন পুজোর 4 দিন বাদ দাও, মহালয়ায় ছুটি নাও, কিন্তু একদম মানে দেবী পক্ষের সূচনা থেকে ঠাকুর বিসর্জন দেওয়া অবধি ছুটি নিলে কিন্তু সমস্যা আছে। মানে ওই 2 ঘন্টা রোজ নিয়ম করে পড়ো, তাতে সুবিধা হবে আর কি। এখনকার জেনারেশন, আমরা যেই সময় পড়ছি বা আমাদের পরে যারা, তারা ভীষণ পরিমাণে ফোন অ্যাডিক্টেড এবং সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে অ্যাক্টিভ। এই দিক থেকে দাঁড়িয়ে তাদের এই কন্ট্রোলটা কিভাবে করবে এবং কতটুকু সময় করা উচিত, সেটা যদি একটু সাজেশন দাও। আচ্ছা দেখো, একটা জিনিস, আমি কিন্তু একেবারেই অ্যান্টি সোশ্যাল মিডিয়া গ্রুপের মধ্যে পড়ি না, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা ভালো যতক্ষণ না এই জিনিসটা আমাকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে? আমি দেখো শর্টস দেখার বিরোধী, আমি চাই যে একটা ফুল ভিডিও দেখো। তুমি 15 মিনিট সময় নাও, তুমি পড়তে পড়তে মাথা জ্যাম হয়ে গেছে, তুমি ভাবছো যে আমি একটা কিছু একটু দেখি বা ইয়ে করি, তুমি 15 মিনিটসের একটা ভিডিও দেখো, একটা সিনেমা বা একটা এপিসোড দেখো 15 মিনিটসের, সেটা করতে পারো, যেটা তোমার মাথায় ঘুরবে না। অবশ্যই পড়তে বসে যদি তোমার মাথায় ঘোরে তাহলে সেই জিনিসটা দেখা চলবে না। তো এরকম কিছু দেখো তুমি, তাতে কি তোমার অ্যাটেনশন স্প্যান ডেফিসিয়েন্সির যে রোগ, সেই রোগটা তোমার হবে। আর হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যুগকে অস্বীকার করে চলা যাবে না, কিন্তু জিনিসটা যেন আমার মাথায় না চলে এটা দেখতে হবে। রাত জেগে দেখাটা যতটা সম্ভব কমাতে হবে, এতে শারীরিক ক্ষতি হয়। ফ্রি টাইমটা তুমি তোমার মতন করে কাটাও, তবে আমি বলবো হেলদি হ্যাবিট হচ্ছে আড্ডা দেওয়া। বন্ধুদের সাথে আড্ডা দাও, চুটিয়ে আনন্দ করো। যখন একা আছো, কিচ্ছু করার নেই, তখন অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখো, ইউটিউব দেখো, সিনেমা দেখো, যা খুশি করো। মানুষকে অস্বীকার করে কোনো কিছু করো না। পরবর্তীকালে লোনলিনেস বলো, ডিপ্রেশন বলো, বা বাকি যা যা অসুখগুলো কিন্তু এগুলো থেকেই জেনারেট করে, কারণ আমরা মানুষকে অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাই। ওটা করা চলবে না। বন্ধুদের পেলে জুটিয়ে আড্ডা মারো, বাকি সময় একা থাকলে তোমার টাইম, তুমি গল্পের বই পড়লে না টিভি দেখলে, মোবাইল দেখলে, তোমার ব্যাপার। এই ডিপ্রেশনের কথা এলো, এখান থেকে বলা যায় যে বহু ছাত্রছাত্রী এই যে কলেজে ঢোকার পর তারা মনে করছে ঠিক আছে 6 মাস সময় আছে, সেটা অপেক্ষা করতে গিয়ে বহু ছাত্রছাত্রী সাপ্লি খাচ্ছে বিভিন্ন সাবজেক্টে এবং তাদের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ আসছে। ডিপ্রেশন এখান থেকেও একটা সূচনা হচ্ছে। এই যে ডিপ্রেশন, এটা কিভাবে তারা ওভারকাম করে বেরোবে, যদি এটা তুমি একজন শিক্ষক হিসাবে তাদেরকে উপদেশ দাও। দেখো, একটা জিনিস হচ্ছে যে ডিপ্রেশনের মহৌষধি হচ্ছে শেয়ার করা। তোমার যখনই মনে হচ্ছে কোথাও যে তোমার মন খারাপ বা এই যে আমি সাপ্লিটা পেলাম, আমার খুব অসুবিধা হচ্ছে, গ্রুপ স্টাডি করো। তাতে কি বলতো, তোমার এটা আমাদেরও ছোটবেলায় হতো, কোনো একটা কিছুতে কম নম্বর এলো বা ভালো লাগছে না, সেক্ষেত্রে আমি ওটা নিয়েই বসে চিন্তা করছি। অঙ্ক পরীক্ষা হয়ে গেছে, পরের দিন ইংলিশ পরীক্ষা, ইংলিশটা না পড়ে আমি অঙ্কের কোশ্চেন পেপার নিয়ে হয়তো দেখছি আমি কত নম্বর পাবো। এই জায়গাটা থেকে কাটানোর উপায় হচ্ছে শেয়ার করো বা কথা বলো। বাড়িতে এসে বাবা মাকে বলো যে পরীক্ষাটা খারাপ হয়েছে, কি করতে পারি, বা তোমার কোনো বন্ধু বান্ধব থাকবে যারা হয়তো তোমাকে উদ্বুদ্ধ করে, দিদি দাদা, যার সাথে পারো কথা বলো, মনের বার্ডেনটাকে ঝেড়ে ফেলো। তাতে কি হবে, তুমি নতুন করে শুরু করতে পারবে। আর সাপ্লি দেখো, অনেক সময় যেগুলো হয় যে আমরা হয়তো কলেজে উঠে একটু নিজেদের বড় হয়ে গেছি মনে করি, সেই জন্য পড়াশোনাটা নিয়মিত করি না, যেটা স্কুল লেভেলে করি। নিয়মিত পড়াশোনা করলে সাপ্লি হবে, আসবে না। আর না বুঝে মুখস্থ করার চেষ্টা করলে কিন্তু সাপ্লি আসবে, যে কোনো বিষয়, সেটা আমার বিষয়, তোমার বিষয়, যে কোনো বিষয়। একটু চেষ্টা করো বুঝতে। এখন তো ইউটিউবে কত ভালো ভালো চ্যানেল আছে যেখানে বুঝিয়ে দেয়, বুঝে পড়ো, দেখবে হার্ড ডিস্ক ভর্তি হবে না। আর হার্ড ডিস্ক ও কারণে ভর্তি না হলে সুন্দরভাবে পরীক্ষায় পাশ করে যাবে, সাপ্লি আসবে না। এইখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে তারা তো অনেকে যারা সাপ্লি পাচ্ছে, বহু ছাত্রছাত্রীর একটা প্রশ্ন থাকে, এই বুঝি আমার সাপ্লি ক্লিয়ার হবে না, তুমি এতদিন ধরে পড়াচ্ছ,
তোমার কি এটা কোথাও গিয়ে মনে হয়েছে? না, আসলে এই জিনিসটা একটা ভ্রান্ত ধারণা। কেন বলছি, কারণ বেশিরভাগ পরীক্ষাতেই তোমার স্টুডেন্টের নাম কোথাও থাকে না, নাম থাকেই না অ্যাকচুয়ালি। জিনিসটাকে ফেয়ার রাখার জন্য কোথাও নাম থাকে না স্টুডেন্টের। আর টিচাররা এত খাতা দেখতে হয় তাদেরকে যে কোনো রোল নাম্বারই তাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যে তুমি একবার সাপ্লি পেলে তুমি দ্বিতীয়বার সাপ্লি পাবে। কারণ হচ্ছে কোনো টিচার তোমার মার্কশিট নিয়ে বসে নেই যে মিলিয়ে দেখবে এই ছেলেটা ভালো ওই মেয়েটা ভালো, এসব হয় না। তুমি হ্যাঁ সাপ্লি পেয়েছো মানে কোথাও তোমার খামতি ছিল, সেই খামতিটাকে আগে আইডেন্টিফাই করো। প্রবলেমটা যদি তোমার যদি দেখা যায় পড়াশোনা কম হয়েছে বা তোমার বোঝার প্রবলেম, সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করো, সেটার উপরে ওয়ার্ক করো, দেখবে ঠিক বেরিয়ে যাবে। একবার সাপ্লি পেলে আবার সাপ্লি হয়, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, কারণ এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই। এতদিন ধরে পড়াচ্ছ, কোথাও গিয়ে মনে হয়েছে যে ছেলেমেয়েদের সাইকোলজিক্যাল দিকটা অনেকটা বদলে গেছে, এখনকার যে পড়ার প্যাটার্ন সেটাকে বদলানো উচিত বা সেইভাবেই বদলে যাচ্ছে? আগে আমরা যেভাবে পড়াশোনা করেছি, তোমাদের সময় কথা বলছি, যে হাতে লাঠি নিয়ে পড়াতো, এখন সেই ওটা নেমে গেছে এবং সেটা সম্পূর্ণ বোঝানোর ওপর সম্পূর্ণ চলে এসছে। তুমি তোমার ছাত্রছাত্রী কীভাবে তুমি ট্যাকেল করো? আচ্ছা দেখো, স্কুল লেভেলে লাঠির ব্যাপারটা ছিল, কলেজ লেভেলে কোনো দিনই ছিল না। তো যেটা বিষয় হচ্ছে যে এখন না স্টুডেন্টরা আর কলেজমুখী নেই। তুমি যদি দেখো অ্যাডমিশন যা হয় আর ক্লাসে যা স্টুডেন্ট থাকে সেই সংখ্যাটা খুব কম। এটা প্রধান কারণটা কি? এই জিনিসটা অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে প্যান্ডেমিকের পর থেকে। কারণ ওই যে বললাম, মানুষ এতটাই অনলাইন ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে গেছে যে আগে কি হতো, ধরো আমাদের সময় বলছি আমরা রোজ ক্লাস করতাম এরকম নয়, কখনো কখনো হয়তো কলেজ কেটে সিনেমা দেখতে গেছি বন্ধুদের সাথে, কোথাও ঘুরতে গেছি, আড্ডা মেরেছি, এগুলো করেছি, কিন্তু কলেজ রোজ গেছি আমরা। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে ওই যে দুজন পাশাপাশি বসলেও মোবাইল দেখছে, বাড়িতে বসেই মোবাইল দেখছে, বন্ধুর সাথে চ্যাট করছে। কলেজে এসে যে আমি কলেজটা যে গম গম করবে সেই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে। এবার কি হচ্ছে, যারা ক্লাস করে যেসব ছেলেমেয়েরা, তাদের সাথে কিন্তু আমাদের বন্ডিং আগের মতোই থাকে। মানে আমি বলবো না যে আজকালকার দিনের ছেলেমেয়েরা বদলে গেছে বা কিচ্ছু বদলায়নি। আগেও স্টুডেন্ট যা ছিল তাই আছে, এখনো টিচারদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে যে একটা উষ্ণ সম্পর্ক সেটা কিন্তু বজায় আছে। কিন্তু কাদের সাথে? আগে যদি আমার ক্লাসের 60 জন স্টুডেন্টের মধ্যে 40 জন উপস্থিত থাকতো, প্যান্ডেমিকের পর থেকে আমি ক্লাসে 10 জনের বেশি কোনো দিন পাই না, এবং 10 জনের মধ্যে 5টা মুখ হয়তো স্থির আর বাকি 5টা মুখ পরিবর্তনশীল। তো এই জন্য কি হচ্ছে, এই 5 জনের সাথে কিন্তু গ্র্যাজুয়েশনের পরেও তারা কোথায় চাকরি করছে, কি করবে, তাদের পার্সোনাল প্রফেশনাল লাইফ নিয়েও ফোনে কথা বা আসে, তারা কখনো যোগাযোগ করে, সব ঠিক থাকছে। কিন্তু আগে যেখানে এক একটা ব্যাচে অন্তত 20-25 জন থাকতো যারা খুব ভালোভাবে টিচারদের সাথে সম্পর্ক থাকতো তাদের কলেজের পরেও, এখন এসে সেটা 4 থেকে 5-এ গিয়ে দাঁড়াচ্ছে। এটা কি শুধুমাত্র রেগুলার কলেজে একটা মিথ আছে যে রেগুলার কলেজে পড়লে, এখনকার যেটা বেশি মিথ্যা হয়ে গেছে, তাদের চাকরি বাকরি পেতে একটু সমস্যা হচ্ছে এবং সেদিকে তারা ম্যানেজমেন্ট বা অন্যান্য যে প্রফেশনাল কোর্সগুলো আছে সেদিকে চলে যাচ্ছে? এটা কি তোমার মনে হয়? দেখো, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা জিজ্ঞেস করলে তুমি। আমার অবশ্যই মনে হয় যে আজকে দাঁড়িয়ে এই রাজ্যে যেহেতু আমাদের জেনারেল কোর্সগুলোতে পড়ার পরে এখন কিছু কারণে আর কি, যেদিকে তাকিয়ে অন্তত গ্রামগঞ্জের ছেলেরা ডিগ্রি কোর্সে পড়াশোনা করতে আসতো, সেটা হচ্ছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। এবার স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি এগুলো যেহেতু ইররেগুলার হয়ে গেছে, মানে প্রতি বছর হচ্ছে না বা দেরি হচ্ছে, তাতে তাদের কি হচ্ছে, তাদের উপরেও একটা চাকরি করার প্রেশার এসে দাঁড়াচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে জেনারেল ডিগ্রি কোর্সে পড়াশোনা করার যে ট্রেন্ডটা সেটা অনেক কমে গেছে। বিশেষ করে আমরা দেখতে পাই সায়েন্স স্ট্রিমে কোনো কলেজে 1 জন, কোনো কলেজে 4 জন, এরকম করে স্টুডেন্ট সংখ্যা। তো ওই জায়গাটা একটুখানি, তার তুলনায় বরঞ্চ আমি বলবো যে কমার্সের স্টুডেন্ট সংখ্যা বেশি। কারণ কমার্সে নিয়ে পাশ করলে কিছু না হোক অন্তত অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট তুমি একটা কাজ পাবে। এবার প্রফেশনাল কোর্সেও আমি বলবো, এই যে ধরো বিবিএ পড়ার দিকে ঝোঁকটা বেশি বা বিসিএ পড়ার দিকে ঝোঁকটা বেশি, এটা কিন্তু তার কারণ যে তুমি গভর্নমেন্ট সার্ভিস না পেলেও তুমি কিন্তু প্রাইভেট সার্ভিস পাবে, কিছু একটা তুমি করতে পারবে। তো স্বাভাবিকভাবেই, আর আজকালকার দিনের ছেলে মেয়েদের যেহেতু চাহিদাটাও বেশি, মানে ধরো ব্র্যান্ডেড ক্লোথস বলো, আইফোন বলো বা এই জাতীয়
চাহিদাগুলো বেশি, সেটাও আবার ওই ইনফ্লুয়েন্সার্স মার্কেটিংয়ের ব্যাপার। কিন্তু সেই জন্য কি হচ্ছে, তাদের কাছে তাড়াতাড়ি রোজগার করার তাগিদটা খুব বেশি, যেই জন্য কি হচ্ছে জেনারেল স্টাডিজ যেগুলো, মানে ধরো ফিলোসফি, এডুকেশন, এই জায়গাগুলোতে কিন্তু স্টুডেন্টের সংখ্যা খুব কমছে, খুবই কমছে। ম্যানেজমেন্ট বা অন্যান্য কোর্সে আমি যাচ্ছি না, শুধু ম্যানেজমেন্টে আসছি। ম্যানেজমেন্ট বা বিবিএ এইচএসের পরই সে করতে পারছে। কলেজ করার পর, কলেজের ডিগ্রি অর্জন করার পর সে যদি ওই কোর্সগুলোতে যায়, সেক্ষেত্রে কি সেই কোর্সগুলো যে ডিউরেশন, সেটা কি কম কোনোভাবে হচ্ছে? দেখো, এনইপি ওয়াইজ বলছে যে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন করলে উইথ অনার্স, তাহলে মাস্টার ডিগ্রি, যে কোনো মাস্টার ডিগ্রি তার 1 বছর হবে। এবার যতদিন না একটা ব্যাচ বেরিয়ে পুরো মাস্টার ডিগ্রির জন্য ঢুকছে, ততদিন কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে যেটা মানে অ্যাকর্ডিং টু প্ল্যান বলছি, যে সেক্ষেত্রে 4 বছর অনার্সের পর 1 বছরের মাস্টার ডিগ্রি হওয়া উচিত। আর যে ধরো 3 বছর করবে, তার 2 বছরের মাস্টার ডিগ্রি হবে। আমি বলছি, তারা যদি ম্যানেজমেন্টে পড়তে চায়, বিবিএ বা এমবিএ দিকে যেতে চায়, বিবিএ বা এমবিএ করতে যে ডিউরেশনটা এইচএসের পর লাগে, গ্র্যাজুয়েশনের পর করলে কি সেই ডিউরেশনটা কমবে? গ্র্যাজুয়েশনের পর তো আর বিবিএ করার ব্যাপার নেই, গ্র্যাজুয়েশনের পর করলে সে এমবিএ করবে। কারণ বিবিএ ইটসেলফ একটা গ্র্যাজুয়েশন, মানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি আর কি। তো সেক্ষেত্রে বিবিএ করার প্রয়োজন নেই। এমবিএ করলে হ্যাঁ 4 ইয়ার্স করলে 1 বছর করবে, আর 3 ইয়ার্স করলে অ্যাকর্ডিং টু এনইপি। আর যদি সে সিবিসিএস এ পাশ করে থাকে এবং কিছুদিন ব্রেক নিয়ে আবার এমবিএ করার চেষ্টা করে, তাহলে তার 2 বছর। সেক্ষেত্রে চাকরির স্কোপ নিশ্চয়ই আছে। যা স্কোপ তোমার, এইটা তো মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, তো সেই কারণে তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্টের কোনো ইম্প্যাক্ট তোমার মাস্টার ডিগ্রির উপর পড়ে না। নতুন যে শিক্ষানীতির আমরা যে বিভিন্ন কলেজগুলো শুরু করেছে, এখানে একটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার আমি বলছি, যে হচ্ছে এমন কোন জিনিসগুলো তোমার বদলালে মনে হয় ছাত্রছাত্রীদের একটু সুবিধা হবে এবং তাদের পড়াশোনা আরও ভালো করে করতে পারবে এবং কলেজমুখী করা যাবে? আমার মনে হয় যে মানে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই এমডিসি আর ভ্যাক তুলে দেওয়া উচিত। তার বদলে যদি 2টো পেপার পড়ছে, সে 2টো পেপারে, ওই যে বললাম 12টা চ্যাপ্টার 2টো পেপারে চাপিয়ে না দিয়ে 2টো পেপারে যদি বা 4টে পেপার করে দিল, 2টো পেপারকে স্প্লিট করে, তাহলে কি সে একটা কোর সাবজেক্টের উপরে তার একটা দখল তৈরি হবে। ধীরে ধীরে সে যত আরও এগোতে থাকবে সেমিস্টার বাই সেমিস্টার, তার বিভিন্ন ডাউট ক্লিয়ার হতে থাকবে, সে আরও সাবজেক্টের মধ্যে ঢুকতে পারবে, ইনডেপথ স্টাডি হবে। এখন কোনো সরকার তো এটা বলছে না যে এমডিসি ভ্যাক এত কিছু নিয়ে পড়াশোনা করছে, তাহলে যেই ছেলেটা ফিজিক্স পড়ে সে যখন এমডিসিতে ইতিহাস পড়ছে, তাহলে কি সে ইতিহাসের জন্য চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে? সেটা তো কেউ অ্যালাউ করবে না তাকে। তাহলে তাকে এই বোঝাগুলো চাপানো কেন? সে তো মাধ্যমিকের স্তর অবধি সব পড়ে এসছে, এবার তো সে উচ্চ মাধ্যমিকের সময় থেকে কিছুটা স্পেশালাইজেশন, গ্র্যাজুয়েশনে আরও স্পেশালাইজড, এভাবে পড়াশোনাটা হয় তো ভালো। শুধু গাদা সাবজেক্টের বোঝা চাপিয়ে, যেগুলো তার বিষয়ই নয়। আবার এমডিসির ক্ষেত্রে আবার বলা আছে রেগুলেশন এইরকম যে তুমি তোমার সাবজেক্ট নিতে পারবে না, তোমাকে আউট অফ দ্য বক্স কোনো সাবজেক্ট নিতে হবে। তাহলে সেক্ষেত্রে সেটা তার ব্রেনের উপর অকারণ চাপ দেওয়া বলেই আমার মনে হয়। আমি এটার সাথে আমি সহমত নই। আমি সায়েন্স আর আর্টসটা বাদ দিয়ে আমি কমার্সে আসছি। কমার্সে যেহেতু চাকরির স্কোপটা একটু হলেও বেশি, যেহেতু তাদের সাথে বিজনেসের একটা সরাসরি সম্পর্ক। রেগুলার কলেজগুলো, আমি প্রাইভেটটা বলি, প্রাইভেট কলেজগুলো কমার্স হোক বা অন্যান্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ক্যাম্পাসিং করতে পারছে। রেগুলার কলেজ বা সরকারি কলেজগুলো এই খামতিটা কোথায় গিয়ে রয়েছে? আচ্ছা দেখো, এইটা না পুরোপুরি ঠিক ইনফরমেশন নয়। প্রথম কথা এইটা যে দেখো, আমরা যারা মানে আমাদের কলেজের ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা কিন্তু চেষ্টা করি যে কিছু কিছু ছেলে মেয়ে যেন কোথাও একটু প্লেসড হয়, সেটা আমরা নিজেদের উদ্যোগে চেষ্টাটা করি আর কি। আর যারা পুরনো স্টুডেন্ট, মানে আমাদের যেহেতু অ্যালামনি গ্রুপ আছে, আমাদের ডিপার্টমেন্টাল অ্যালামনি গ্রুপ আছে, তো আমরা পুরনো স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করি যে দেখ কোথাও কিছু হলে ওদেরকে টেনে নে। এবার যেহেতু পুরনো স্টুডেন্টরা আস্তে আস্তে একটু উঁচু পোস্টে চলে যায় বা তাদের একটা হোল্ড তৈরি হয়, তারা তখন অনেক সময় কিন্তু জুনিয়রদের সেখানে ভ্যাকেন্সি হলে তারা ওই গ্রুপগুলোতে পোস্ট করে।
এটা তো তোমাদের কলেজে এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সব কলেজে মানে কলেজ হিসাবে না, আমরা এটা ডিপার্টমেন্ট হিসাবে করে থাকি, বা এটা আমাদের নিজেদের একটা ইনিশিয়েটিভ করতে পারো। খুব ভালো ইনিশিয়েটিভটা নেওয়া। হ্যাঁ, স্বাভাবিক, যে যেখানে পেয়ে যাচ্ছে সেই জায়গাটা পূরণ করা, কিন্তু অন্যান্য কলেজগুলো তো সেটা করে না। আমার প্রশ্ন সেখানেই ছিল যে এটা আর কীভাবে এটাকে ঠিক করা সম্ভব। এক্ষেত্রে আমি বলবো যে একটা জিনিস শুরু করে হচ্ছে এবার থেকে, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। এবার থেকে প্রত্যেক সাবজেক্টেই ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপটা হচ্ছে অন জব ট্রেনিংয়ের পার্ট। এবার কি, তুমি যেহেতু ইন্টার্নশিপ করবে, তুমি খানিকটা জানবে যে তোমাকে চাকরির ক্ষেত্রে গিয়ে কী করতে হবে। এতে কি হবে, যখন আফটার ইন্টার্নশিপ যখন যদি কোনো স্টুডেন্ট খুব ভালো করে কাজ করতে পারে কোথাও, আমার মনে হয় যে সেই জায়গাতেও অ্যাবজর্ব হওয়ার একটা অপরচুনিটি তৈরি হবে। এবার আসি একটু সিভি বানানোর দিকে। সিভিটা একজন ছাত্র বা যখন কলেজ শেষ করে হোক, তার সমস্ত পড়াশোনা শেষ করে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে, তার সিভিতে যে প্যাটার্নটা, সেরকম বেসিক কয়েকটা জিনিস যেটা ইনক্লুড করলে যে ইন্টারভিউয়ার আছে তার ক্ষেত্রে খুব চোখে পড়ে, সেটা তুমি কি সাজেস্ট করছো? সিভিটা যেন রচনা না হয়, মানে পুরো পাতার পর পাতা এরকম হবে না। চেষ্টা করবে এক পাতার মধ্যে সীমাবদ্ধ রাখতে, কারণ যেহেতু এটা আমি মনে করছি তুমি ফ্রেশারদের ব্যাপারেই বলছো, তো যেহেতু সে ফ্রেশার, তার প্রচুর কিছু লেখার বিষয় নেই। এবার এক্ষেত্রে কি করতে পারে, তার যে মার্কসগুলো আছে বিভিন্ন পরীক্ষার একটা টেবিল ফর্মে দিতে পারে। আচ্ছা, যদি তার মার্কস পুয়ার মার্কস হয় তাহলে ওভাবে দেওয়ার দরকার নেই, তাহলে ওয়ান লাইনে ডিভিশন দিয়ে জিনিসটাকে শেষ করো। মার্কসের পার্সেন্টেজটা দিতে পারো, নাহলে ওই নিয়েই প্রশ্ন হতে থাকবে। মার্কসের পার্সেন্টেজ দিতে পারো, তোমার পার্সোনাল ডিটেলস বলতে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, আর তুমি বর্তমানে কি করছো, এইটুকু জিনিস দিলেই যথেষ্ট। আর তো কেউ কেউ বলে যে হবি লিখতে পারে, কারণ ইন্টারভিউতে অনেক সময় হবির উপরেও প্রশ্ন হয়। জাস্ট তোমার হবি, এর বেশি আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এক পাতায় 12 মোটামুটি ধরো টাইমস নিউ রোমানে করা, প্রচুর রংচং না দেওয়া, চেষ্টা করা যে ব্লু অ্যান্ড ব্ল্যাকের মধ্যে জিনিসটা শেষ করা। তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি থাকবে তার মধ্যে, আর হচ্ছে যে 12 পয়েন্ট ফন্টে জিনিসটাকে শেষ করা, এবং তাতে প্রচুর ইটালিক্স, বোল্ডস বা এরকম করে ব্যাপারটাকে ভজকটও না করা, সিম্পল রাখা, যাতে একটা আই সুদিং ব্যাপার থাকে, আর 1 পেজের মধ্যে কমপ্লিট করা। এটা এবার কলেজের ক্ষেত্রে আসি। কলেজে বহু ক্ষেত্রে বিভিন্ন ফাংশন বা এই ধরনের কিছু হয়। এই যে হবিসটা এলো, তুমি একজন শিক্ষিকা হবার পরও তোমার একটা ক্রিয়েটিভ দিক আছে, তুমি ডান্স করো, এই আরও বিভিন্ন একটা সিনেমাও কিছুদিন আগে করেছো। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের এই ক্রিয়েটিভ দিকে আনার জন্য কী কী ইনিশিয়েটিভ নিয়েছো? দেখো, আমি তো মানে আমাকে কলেজে আমার সাবজেক্টের জন্য যত না লোক চেনে, তার থেকে বেশি ওরা আমাকে ওই ডান্সের ম্যাডাম এরকমভাবেই যায়, যদিও আমি ডান্সের ম্যাডাম নই। তো আমাদের কি হয় যে আমরা বিভিন্ন প্রোগ্রামের সময় স্টুডেন্টদেরকে ইনক্লুড করি, ওদেরকে ডাকি, একসাথে অনুষ্ঠান হয়, রিহার্সাল হয়, ওদের সাথে আমরা সময় কাটাই, গল্প। এই যে একটা প্রোগ্রাম কিন্তু একদিনের 15 মিনিটের একটা পারফরমেন্স, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে রিহার্সাল, দিনের পর দিন নতুন স্টুডেন্ট এলে ওরা আবার তাদেরকে নিয়ে আসছে, তাদের সাথে পরিচয় হচ্ছে, এইভাবে কিন্তু বন্ডিংটা বাড়ে। তো এইভাবেই এই ইনিশিয়েটিভগুলোই নেওয়া হয়, যে বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন সরস্বতী পুজোর পরে হয়, বা তোমার বসন্ত উৎসব হয় কলেজে, তারপরে ধরো তোমার টিচার্স ডে তো ওরা করে, যা কিছু অর্গানাইজ করার ওরা করে। এছাড়াও ফাউন্ডেশন ডেতে প্রোগ্রাম হয় কলেজের। এছাড়াও আমরা কিছু সামাজিক কাজ করি, যেমন এখন এনইপিতে একটা ভালো জিনিস করেছে, কমিউনিটি সার্ভিস। এটা একটা খুব ভালো জিনিস ইনক্লুড করেছে ওরা। তো সেটার জন্য আমরা ধরো বিভিন্নভাবে ট্রাফিক রেগুলেশনস কীভাবে মেনটেন করতে হয়, আমরা রাস্তা, আমাদের কলেজ যেই জায়গাটাতে, সেটা হচ্ছে হসপিটাল কলেজ, একটা একদম মানে কি বলবো জমজমাট জায়গা। ওখানে আমার যেহেতু ঘাটালে কলেজ, ঘাটালের সবচেয়ে তোমার প্রপার প্রাইম লোকেশন হচ্ছে ওটা, ওখানে অ্যাক্সিডেন্টসও খুব বেশি হয়। ওই জন্য বেরিয়ে সবাইকে বোঝানো, কেউ হেলমেট না পরে থাকলে তাকে গোলাপ ফুল দিয়ে বোঝানো যে দেখো হেলমেট পরো, এটা দরকার। বা এইডসের জন্য যে অ্যান্টি এইডস বা এইডস প্রিভেনশন ক্যাম্পেইন, এইগুলো করা হয়ে থাকে, এইসব জিনিসগুলো করা হয়, মানে স্টুডেন্টদের সংযুক্ত করার চেষ্টা করা হয়। বালিতে থেকে ঘাটালের মতো জায়গায় গিয়ে পড়ানো, সকালবেলা থেকে
বেরিয়ে আর রাত্রে ফেরাটা যদি একটু বলো। সকালে ধরো আমি বেরোই হচ্ছে 8টা নাগাদ বেরোই। আমার যেতে 2.5 ঘন্টা সময় লাগে, ফিরতে 2.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, আমাদের সরকারি কলেজ বলে অনেকে ভাবে খুব সুখের চাকরি, তাই পাচ্ছে। হ্যাঁ, সুখেরই চাকরি, অসুখ কিছু নেই, কিন্তু বায়োমেট্রিক আছে, তো 10:30টায় বায়োমেট্রিক দিতে হয়। আর ফেরার বায়োমেট্রিকটা হচ্ছে তোমার দিতে হয় 3:40, মানে মিনিমাম টাইম 3:40। তো ওখান থেকে 3:40-এ বেরোই, তারপর বাড়ি পৌঁছাই। এবার বাড়ি পৌঁছানোর টান হচ্ছে, আমার মেয়ে আছে তো ও বড় হচ্ছে, ওকে একটু পড়ানোর থাকে, বা ফিরে এসে ধরো তুমি জানো আমি যেহেতু একটু নাচ গানের সাথে যুক্ত থাকি, রিহার্সাল থাকে রাত্রিবেলা 9টা থেকে একটু হয়তো রিহার্সাল করলাম। এই সবগুলো, এই টানগুলোতেই বাড়ি ফিরে আসতে চাই, যদিও জার্নিটা একটু কষ্ট হয়, তবু চলছে। এইখানেই একটা প্রশ্ন, 5 ঘন্টা যাতায়াত করতে সময়, তারপর কলেজ, একটা অনেকটা সময় ধরে কলেজ চালানোর পর তারপর বাড়ি এসে এই ক্রিয়েটিভ কাজ বা মেয়েকে সামলানো, এত এনার্জি কোত্থেকে পাও? ওটা ভগবান কারোর মধ্যে দিয়ে দেয়, ব্যাটারি চার্জ করে দেয়। আর কখনো কখনো দেখো ড্রেন আউট হয় না তা নয়, সেক্ষেত্রে এই যেমন আমি বলছি, আমার স্কুলের বন্ধুদের গ্রুপ আছে, সেটা আমরা 12 বছর একসাথে পড়াশোনা করেছি, আজও সেই গ্রুপ আছে। তো আমরা শনি রোববার কেউ কারোর বাড়িতে চলে যাই, ওরা কখনো চলে আসে, আমরা সবাই একসাথে দেদার আড্ডা মারি, বেশিরভাগই যা হয় বন্ধুরা এক জায়গায় হলে ওইভাবেই উইকেন্ডটা আমরা কোথাও না কোথাও কিছু না কিছু করে স্ট্রেস বাস্টিং করি। ওইখানে আবার চার্জ নিয়ে নিই, আবার সপ্তাহটা চলে ওইভাবে, এরকম করেই চলে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা সময় আসে যেখানে খুব নিজেকে একঘেয়েমি লাগে বা ডিপ্রেসড মনে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিনের পর দিন এই একই রুটিন মেনটেন করে চলা, নিজেকে ডিপ্রেশন থেকে মুক্ত রাখো কি করে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ধরো যখন ফিল করি না তা নয়, এটা সবার জীবনেই আসে। অ্যাকচুয়ালি ডিপ্রেশন আসে না, ক্লান্তি আসে, একটা মারাত্মক ক্লান্তি আসে, একঘেয়েমি আসে। তখন নিজেকে ট্রিট দিই, সিনেমা দেখি, নিজে ভালো কিছু খাবার খেতে চলে যাই, আর হচ্ছে যে ধরো কিছু ভালো ভালো শপিং করে নিলাম একটুখানি, এইরকম করি। বা ধরো তোমার আমার হাজব্যান্ড, যেহেতু আমরা সেম ব্যাচ, তো আমরা বন্ধুর মতন, তো ওর সময় থাকলে ওর সাথে কোথাও একটু ঘুরতে চলে গেলাম। এছাড়াও ধরো ওই যে বললাম একটু বন্ধু, মানে আমি না বেশি লোকজন পছন্দ করি, তো এবার কারোর না কারোর সাথে একটু গল্প করলাম, কারোর কাছে চলে গেলাম, মা বাবা কাছে থাকে তাদের কাছে গেলাম, মামার বাড়ি গেলাম, এই সব করে নিজেকে ঠিক করে নিই। দেখো, নিজেকেই ঠিক করতে হবে। আমি তো জানি যে আমাকে এই চাকরিটা 65 বছর অবধি করতে হবে, তো এই 65 বছর অবধি যখন নিজেকে চালাতেই হবে, তখন খুব বেশি দিন হাঁপিয়ে গেলে তো চলবে না, ঘুরে দাঁড়াতেই হবে, উঠে দাঁড়াতেই হবে, আবার চলতে হবে। একদমই তাই, ঘুরে দাঁড়াতেই হবে। আমাদের কথা বলতে বলতে আমাদের অনেকটা সময় কেটে গেল, আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আরও যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে ভালো রাখবেন, এই বলে আজকের এপিসোড শেষ করছি। নমস্কার।